সরি, ভুলে নাম নিয়েছি। প্রত্যুত্তরে কিছু বলার বদলে দিবার দিকে এগিয়ে এলো আবরার, কিন্তু একপাশে হাত রেখে একদম কাছাকাছি আসলো। চোখে চোখ রেখে কাট গলায় বলল, যত যাই হোক, রাজকে আমি কিছুতেই মেনে নেব না। দিবা আর ধৈর্য ধারণ করতে পারল না, চোখে চোখ রেখেই বিরক্ত হয়ে বলে উঠল, এমন কেন? আপনি নিজের জেদের কারণে নুরাকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন। আর আপনি কি মনে করেন আপনার মেনে না নেওয়ার জন্য নুরা অপেক্ষা করবে? কখনোই না। ওরা ঠিকই একদিন বিয়ে করবে, তখন আর আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু এখন নুরার সঙ্গে যে এই ব্যবহারটা করছেন সেটা আজীবন নুরার মনে থাকবে। রাগী মুখখানা ধীরে ধীরে স্বাভাবিক হলো। দিবার থেকে সরে এসে সিটে হেলান দিয়ে বসলো আবরার। চোখ বন্ধ লম্বা একটা দম নিল। শুকিয়ে যাওয়া ওষ্ঠদ্বয় ভিজিয়ে কণ্ঠস্বর নরম করে পড়ল, এটা নুরার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হবে। রাজ নুরাকে ভালোবাসে না। এইটুকু বলে থামলো আবরার। মহা বিরক্ত হয়ে দিবা উফ বলে উঠল। গাড়িটা দরজায় ঠাস করে লাগিয়ে দিয়ে চলে গেল দিবা। তপ্ত শ্বাস ফেলে আবরার সিটে হেলান দিল। এক হাত থুতনিতে রেখে আকাশের দিকে তাকালো। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে ধরনী, অন্ধকার হয়ে আসছে সামনের দিনগুলো। কিছুতেই মনকে মানাতে পারছে না, আর না পারছে পরিবারের কাউকে মানাতে। রাজনুরাকে ভালোবাসে না, এটা আবরার শতভাগ নিশ্চিত। রাজনুরাকে ইউজ করছে শুধুমাত্র দিবার কাছে আসার জন্য। ফটিকছড়িতে থাকাকালীন রাজের সেই কথাটা মনে পড়ল আবরারের। আমার ভালোবাসা কিভাবে আমার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। মাঝখান থেকে কাটা হয়ে আসবেন না। অতিরিক্ত দুশ্চিন্তায় মাথা ব্যথা শুরু হলো আবরারের। বারবার রাজের বলা কথাটা মাথায় ঘুরছে তার। রাজ জানে দিবা তার স্ত্রী, তবুও কেন দিবাকে পাওয়ার জন্যে নুরাকে ব্যবহার করছেন? এত নিচে কিভাবে যেতে পারে? দুই হাতে চুল খামছে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। নিজেকে স্বাভাবিক করে গাড়ি ঘোরালো আবরার। মুহূর্তেই শান্তিনিবাস ছেড়ে অনেক দূরে চলে গেল। মনে মনে কিছু পরিকল্পনা সাজিয়ে নিল। রাজের সাথে আগে কথা বলতে হবে, ব্যাপার এখানেই মেটাতে হবে, না হলে যত দিন যাবে নুরা তত কষ্ট পাবে। ঘড়ির কাঁটা রাত 9টার ঘরে। চারপাশে নিঝুম নিস্তব্ধ, কিন্তু কৃত্রিম লাইটের কারণে বাড়ি আলোকিত। ছাদের সিঁড়িতে গালে দুহাত দিয়ে বসে আছে রিমি। তার সামনেই অভ্র বুকে দুই হাত গুজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। অভ্রের এমন চাহনিতে ইতস্তত করছে রিমি। অনেক চুপচাপ থেকে অবশেষে বিব্রত ভাব নিয়ে বলেই উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? আশ্চর্য, খেয়ে ফেলবে নাকি? সাথে সাথেই ধমকে উঠল অভ্র। সমস্যা কি তোমাদের? ইগনোর করছো কেন আমাকে? রিমি অসহায় হয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করতেছো কেন? এখানে বসিয়ে রেখে আমাকে ধমকাচ্ছ খালি। অভ্র আবারও তীক্ষ্ণ চোখে তাকিয়ে রাগি দেখিয়ে বলল, আগে আমার কথার উত্তর দাও, ব্লক দিয়েছো কেন? রিমি দাঁত বের করে বোকা বোকা টাইপ হাসি দিয়ে বলল, দেখো, নুরাকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে বাড়িতে। পরে যদি আমার রিলেশনের কথা জানতে পারে তাহলে আবার ঝামেলা তৈরি হবে। আবরার ভাই মনে হয় না মেনে নিবে, আর আমি চাই না এই কারণে তোমার আর ভাইয়ের মাঝে কোনো ঝামেলা হোক। আমার আর নোরার সম্পর্কের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা রিমি। রাজের সঙ্গে স্যারের ঝামেলা আছে বলেই মেনে নিচ্ছে না। রাজ যদি না দিবাকে ভালোবাসতো তাহলে তো মেনে নিত, তাই না? আমার সাথে তোমার ভাইয়ের সম্পর্ক খুব ভালো, এখানে মেনে না নেওয়ার কোনো প্রশ্নই আসে না। হতাশার নিঃশ্বাস ফেলল রিমি। ঠোঁট উল্টে চিহ্নিত চেহারায় গালে আবারও দুই হাত রাখল। আড়ষ্টতার সঙ্গে শুধালো, জানি, কিন্তু আমার ভয় লাগছে। ভাই জানলে যদি আমাকে বকা দেয়। চোখ বন্ধ রাগ নিয়ন্ত্রণ করলো অভ্র। লম্বা একটা নিঃশ্বাস ফেলে স্বাভাবিক গলায় বলল, পরে কি হবে না হবে সেই ভেবে এখন আমাকে ব্লক দিয়ে রাখবে? রিমি অভ্রের দিকে তাকালো একবার, মিনমিনে করে বলল, আচ্ছা সরি। কিছুটা শান্ত হলো অভ্র। এই মেয়ে তাকে পাগল বানিয়ে ছাড়বে একদিন। কেন যে এর প্রেমে পড়তে গেল আল্লাহই ভালো জানে। দীর্ঘশ্বাস ফেলল অভ্র। রিমি প্রথমের মতো গালে হাত রেখে চিন্তিত গলায় বলল, রাজ স্যার দিবাকেই কেন ভালোবাসলো? আগে পরে আর কেউ ছিল না? আর ভালোই যখন বেসেছে তখন ব্যাপারটা আবরার ভাইয়েরও জানার কি দরকার ছিল? যদি না রাজের বাচ্চা দিবাকে ভালোবাসতো।
আর না আমার মহান বিরক্তিকর ভাইজান জানতে পারতো। মানে সব মিলিয়ে যাতা একটা অবস্থা ক্রিয়েট হয়েছে। এইটুকু বলে থামলো রিমি। প্রথমে কথাগুলো চিন্তিত স্বরে বললেও এখন কিছু রাগমিশ্রিত কণ্ঠে আবরারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলে উঠল, আরে ভাই, রাজ স্যার দিবাকে ভালোবাসতো, এখন তো আর বাসে না, তাহলে সমস্যা কোথায়? আরও কিছু বলতে গিয়েও থেমে গেল রিমি। চোখ দুটো বড় বড় করে সামনে তাকিয়ে অস্ফুটভাবে বলে উঠল, তুই এখানে? ভ্রুচোরা কুচকালো অভ্র। রিমির চোখের দৃষ্টি অনুসরণ করে পিছু ফিরে তাকালে দিবাকে দেখতে পেল। দুজনকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়ে অভ্র চুপচাপ চলে গেল। দিবা চোখ ছোট ছোট করে দুজনের দিকে এগিয়ে এসে এসে সন্দেহ প্রদান দৃষ্টিতে করল। রাজ স্যার আমাকে পছন্দ করে কবে থেকে, আর এটা তোর ভাই জানলো কিভাবে? রিমি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। আস্ত আস্ত করে কোনো মতে বলল। দিবা শোন। রিমির চেহারার এই রিয়াকশন দেখে মহা বিরক্ত হয়ে গেল দিবা। সাথে সাথেই কপাল কুঁচকে রাগ ঝাড়ি দিয়ে বলে উঠল, আশ্চর্য, এমন ভাব ধরতেছিস যেন আমি জানলে তোর ভাইকে ফেলে রাজের কাছে চলে যাবো, ফালতু। রিমি বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, আমি ভাবছিলাম তুই রেগে যাবি। দিবার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই অতি আগ্রহ নিয়ে রিমিকে সিঁড়িতে বসিয়ে সব জানতে চাইল। রিমি আস্তে ধীরে এক এক করে তার জানার সবকিছুই জানালো। এতদিন তার অগোচরে এত কিছু হয়েছে অথচ সে কিছুই জানে না। ভাবতেই অবাক চূড়ান্ত পর্যায়ে দিবা। মাথায় হাত দিয়ে নিজেও রিমির পাশে ধপাস করে বসলো। আফসোস নিয়ে বলে উঠল, হায় আল্লাহ, কেন যে ওই দিন মেলাতে শাড়ি পরে গিয়েছিলাম। রিমিও ঠোঁট উল্টে মলিন কণ্ঠে বলল, আরব ভাই ভাবতে রাজ স্যার তোর কাছে আসার জন্য নূরকে ব্যবহার করেছে। এছাড়া তোকে পছন্দ করে জানার পর থেকে এমনিতেও রাজকে সহ্য করতে পারে না। কিভাবে মানানো যাবে বল? কিছুক্ষণ চুপ করে বসেছিল দিবা। অতঃপর রিমিকে আশ্বাস দিয়ে বলল, আমি মানিয়ে নিব, এবার খেতে আয়, নুরাকে কত খুশি দেখ। হ্যাঁ, রাজ স্যারের সঙ্গে দেখা করে আসার পর থেকেই তার মন ভালো হয়ে গেছে। স্যার মনে হয় জাদু করেছে। চুপ, স্যার স্যার করিস না, কেউ শুনতে পাবে। দুই বান্ধবী ফিসফিস করতে করতে ডাইনিং টেবিলের কাছে আসলো। এসেই যেন চোখ তাদের চরক গাছে উঠে গেছে। রসগোল্লা সাইজের চোখ দিয়ে নুরার দিকে তাকিয়ে রয়েছে দুজন। অপরদিকে নুরা হাসি খুশি চেহারায় আয়েশা, নিশিতা ও রোহানার সঙ্গে টেবিলে রাখা সার্ভ করছে। রিমি দিবা অবাক হয়ে চুপচাপ টেবিলে গিয়ে বসলো। আরিয়ান গালে হাত দিয়ে নুরার হাত দিয়ে তাকিয়ে আছে। সাবিত বুকে হাত গুজিয়ে ভ্রুকুচকে তাকিয়ে আছে। ব্যাপারটা আবরারের নজর এড়ায়নি, সেও অবাক, তবে সেটা বাহিরে প্রকাশ করেনি। রাজের সাথে সেটা দেখার পরে নুরার আকস্মিক পরিবর্তন তাকে ভাবালো, নতুন এক চিন্তা মাথায় চাপালো। শুধু নীরব, প্রতিক্রিয়া না করে চুপচাপ খাওয়াই মন দিল। দিবাও রিমি আয়েশার দিকে তাকিয়ে ইঙ্গিত কি হয়েছে জানতে চাইল। নুরাকে এখন খুশি দেখে সবাই খুশি, তাই কেউ কিছু বলছে না। কিন্তু তাদের দুইজনের অতিরিক্ত আগ্রহ দেখে আয়েশা চোখ পাকিয়ে তাকালো। চুপ হয়ে গেল দুজন, খাওয়ায় মনোযোগ দিল তারাও। রাত্রি প্রায় 10:30। রিমি নুরার সঙ্গে আড্ডা দিয়ে দিবা নিচের রুমে গেল না। ইচ্ছে করেই আবরারের রুমে আসলো। পুরো রুমে একবার চোখ বুলিয়ে দেখলো, রুম ফাঁকা। ওয়াশরুমের দরজাও খোলা। তাহলে বারান্দায় আছে লোকটা? নিঃশব্দে পায়ের কদম ফেলে বারান্দায় আসলো দিবা। সন্দেহ তার ঠিক হলো। আবরার বারান্দার লাইট অফ করে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রুমের ভিতরে লাইট ও ছাদের লাইট থেকে আসা আলোতেই আবরারের বলিষ্ঠ দেহ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। একা একা দাঁড়িয়ে এত কি ভাবছে লোকটা? কপাল কুচকালো দিবা। চুপচাপ আবরারের পাশে গিয়ে দাঁড়ালো। রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশটা সুন্দর না? আবরার প্রত্যুত্তর করেনি। দিবা মুচকি হাসলো, ঠোঁটে হাসি নিয়েই বলল, নুরাকে দেখেছেন কত খুশি আজ? আজকের বিকেলের প্ল্যানটা একটা ম্যাজিকের মতো কাজ করেছে। আবরার এবারও নিশ্চুপ, তবুও দিবা নিজের মতো করে কথা বলছে। ভালোবাসতে সময়ের দরকার পড়ে না, কারোর হুট করেই ভালোবাসা হয়ে যায়। যেমন আপনি আমাকে আপনি বাগানে দেখেছিলেন, তাই না? তার বেহাদের মতো ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন। মৃদু শব্দ তুলে হেসে ফেললো আবরার। দিবাও স্মিত হেসে বলল, কিন্তু আমার মনে আপনার জন্য ভালোবাসা হুট করে তৈরি হয়নি।
আস্তে ধীরে আপনাকে ভালোবাসি। স্যার হয়তো আগে আমাকে পছন্দ করত, কিন্তু যখন জানতে পেরেছে আমি বিবাহিত তখন দূরে চলে গেছে। এমনকি দেশও ছাড়তে চেয়েছিলেন শুধুমাত্র তার জন্য যেন আমাদের মাঝে ঝামেলা না হয়। আবারও শব্দ করে একটা নিঃশ্বাস ফেলল। দিবা না থেমে প্রথমের মতোই বলতে লাগলো, স্যার সব কিছু ভুলে গিয়ে নুরাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাইছে। নুরাও স্যারকে ভালোবাসে, তাহলে কেন তাদের ভালোবাসা মেনে নেবেন না? রাত্রির দ্বীপ্রহর, স্বচ্ছন্দ আকাশে কালো মেঘ জমেছে। অর্ধ গোলাকৃতি চাঁদটা আর দেখা যাচ্ছে না। কিয়ৎক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসের মাত্রা প্রথমের তুলনায় দ্বিগুণ হয়ে এলো। এখনই ধরণী কাঁপিয়ে বৃষ্টি আসবে। আবরার আর বারান্দায় দাঁড়িয়ে রইল না। রুমে এসে বারান্দার দরজাটা লাগিয়ে বিছানার দিকে তাকালো। ঘুমন্ত দিবার মায়াবী মুখটা দেখে বিষণ্ণ মন মুহূর্তেই ভালো হয়ে গেল। ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় বসলো। দিবার মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দিবার কথাগুলো আবারও ভাবতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরে উঠে দাঁড়ালো আবরার। দিবার গায়ে চাদর টেনে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। দরজায় টোকা পড়ার শব্দ কানে আসতেই ভ্রুজোড়া কুচকালো সাবিত। হাত ঘড়িতে তাকিয়ে দেখলো রাত প্রায় 1টা বাজতে চলল। এত রাতে আবার কার আগমন ঘটল? ল্যাপটপ কোলে বসিয়ে বিছানার হেডসাইডে হেলান দিয়ে মনোযোগ দিয়ে কাজ করছিল সাবিত। মাঝখানে মনোযোগের ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো বেশ। চোখ মুখ কালো করে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলেই বিরক্তি নিয়ে বলে উঠল, তোর আবার এখানে কি কাজ? ঘুমাচ্ছিলি নাকি? কথাটা বলে অনুমতি ব্যতীত রুমে ঢুকলো আবরার। এসেই বিছানায় গা এলিয়ে দিল। সাবিত রুমের দরজা লাগাতে লাগাতে বলল, আবরার সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো প্রকার ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল, রাজকে নিয়ে ভেবেছিস কিছু? সাবিত বিছানায় বসে ল্যাপটপ নিয়ে আবারও কাজে ব্যস্ত হয়ে জবাব দিল, ভাবার কি আছে এখানে? আমি রাজের নুরার সম্পর্ক মেনে নেওয়ার কথা বলছি। তোর কি মনে হয় রাজের সঙ্গে নুরার বিয়ে দেওয়া ঠিক হবে? সাবিত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আবরারের দিকে তাকালো। সাবলীলভাবে নিজের মতামত পেশ করলো, দেখ আবরার, তোর আর রাজের মাঝে কি ঝামেলা আমি জানি না, কি কারণে তোর আর রাজকে ভালো লাগে না তাও জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার চোখে রাজ অনেক ভালো ছেলে। নুরা যাকে ভালোবাসে তার সাথেই বিয়ে দেওয়া উচিত। আজ হোক কিংবা কাল নুরাকে কখনোই জোর করে বিয়ে দিতাম না। জীবনে ভালো থাকার জন্য অবশ্যই স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসা থাকা দরকার। যেহেতু এখানে নুরা আর রাজ একে অপরকে ভালোবাসে, সেহেতু আমাদের রাজি না হওয়ার কোনো মানেই হয় না। উঠে বসলো আবরার। ফ্লোরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবলো কিছু একটা। সাবিত আর চোখে আবরারের মতিগতি বোঝার চেষ্টা করছে। হঠাৎ মাঝখানে এসে দুই ব্যাপারে আলোচনা করছে কেন আবরার? কিছুটা অবাক হলেও প্রকাশ করলো না। আবরার একটু নড়ে চড়ে বসে সাবিতকে সরাসরি প্রশ্ন করলো, তার মানে তুই রাজি? সাবিত মাথা নাড়িয়ে স্পষ্ট বোঝালো সে রাজি। আবরার কিছু বলল না। ঘুমা বলে সাবিতের রুম থেকে বেরিয়ে গেল। আবরার যেতেই সাবিত আবারও বিরক্ত হলো। পেছন থেকে চেঁচিয়ে উঠল, আশ্চর্য ভাই, কাজ করতেছি, দরজাটা লাগিয়ে যা। কে শোনে কার কথা? আবরার দরজা খোলা রেখেই চলে গেল। সাবিত মহাবিরক্ত ও রাগ নিয়ে উঠে গিয়ে দরজা লাগালো। ক্যালেন্ডারের পাতায় শ্রাবণের 22তম দিন আজ। গতকাল রাতে ভারী বর্ষণের অবসান ঘটিয়ে মিষ্টি একটা ভোর আসলো। চারপাশে পাখি কিচির মিচির করে ডাকছে। মৃদু শীতল বাতাস চারপাশে। বৃষ্টি আসার আগ মুহূর্তটা যেমন সুন্দর, ঠিক তেমনি বৃষ্টি শেষ হবার পরের মুহূর্তটাও মুগ্ধকর। বারান্দার ইজি চেয়ারে বসে সুন্দর ভোরটাকে উপভোগ করছে রোশান। প্রতিদিনকার রুটিনের মতোই দিবা আজও তাকে রং চা দিয়ে আসছে। চায়ের কাপে তৃপ্তি সহকারে ছোট ছোট চুমুক দিচ্ছে আর স্নিগ্ধ ভোর লাগছে। তখনই পেছন থেকে কারোর পায়ের শব্দ পেয়ে মাথা ঘুরিয়ে দেখল রোশান। আবরারকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকভাবে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। আবরার এগিয়ে এসে রোশানের সামনে বেতের সোফায় বসলো। দুই হাতে কনইয়ের ভর দিয়ে মাথাটা নিচু করে ভাবতে লাগলো।
জড়তা কাজ করছে তার মনে, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। আগে কখনো এমন গিল্টি ফিল হয়নি। বাবার প্রতি রাগ ক্ষোভ নিয়ে আস্তে ধীরে যে ঠিক, তবে ততটা ঠিক দূরে সরে গেছে সেটা। এই মুহূর্তে টের পাচ্ছে আবরার। কিছুক্ষণ পরপর লম্বা একটা দম নিচ্ছে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা নিচ্ছে। রোশন আবরারের দিকে বিজ্ঞ ব্যক্তিদের মতো করে তাকিয়ে থেকে চায়ের কাপে ছোট করে একটা চুমুক দিল। কাপটা সামনে টি টেবিলের উপর রেখে বলল, যা বলতে চাও নির্দ্বিধায় বলতে পারো, আমি কিছু মনে করব না। আবরার বাবার দিকে আড়ষ্টতার সঙ্গে তাকালো একবার, তারপর আবারও চোখের দৃষ্টি নত করে ইতস্তত করে বলে উঠল, আসলে আবু মানে আমি আপনাকে থমকে গেল রোশন। বিস্ময়কর চোখ মুখ আবরারের দিকে তাকিয়ে বলে উঠল, কি বললে তুমি? আবার বলো তো। চোখে মুখে তাকালো আবরার, নিচের ঠোঁট কামড়ে ধরল, জড়তা কাটিয়ে নরম গলায় বলল ফেলল, আব্বু আই এম সরি। এত বছর পর ছেলের কাছ থেকে আব্বু ডাক শুনে আবেগময় হয়ে গেল রোশন। চোখ দুটো লাল হয়ে এলো, চোখের চশমা খুলে আবেগে ডুকরে কেঁদে উঠল রোশন। হতবাগ হয়ে গেল আবরার। অস্থির হয়ে রোশনের সামনে হাঁটু গেড়ে বসে রোশনের এক হাত ধরে বলে উঠল, আব্বু কান্না করছো কেন? আব্বু আমি সত্যি অনেক সরি। এতদিন তোমার থেকে দূরে থেকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কখনোই তোমাকে কষ্ট দেবো না, প্রমিস। রোশন এক হাতে চোখের পানি বুঝে আবরারকে জড়িয়ে ধরেছিলাম, শব্দ করে কেঁদে উঠল। বাবার কান্নার কারণ বুঝলো আবরার, নিজেও জড়িয়ে ধরল বাবাকে। চোখে পানি চলে আসলো তার, কিন্তু কাঁদলো না। নিজেকে স্বাভাবিক রেখে বাবাকে জড়িয়ে ধরেও শান্ত করার চেষ্টা করলো। বারান্দা থেকে কান্নার শব্দ পেয়ে অস্থির হয়ে ছুটে আসলো নিশিতা। বারান্দার দরজার কাছে এসে বাবা ছেলেকে এমতো অবস্থায় দেখে নিজেও আবেগপ্রবণ হয়ে গেল নিশিতা। শাড়ির আঁচল টেনে চোখের পানি মুছল। দূর থেকে বাবা ছেলের রাগ অভিমান মোছার দৃশ্য দেখল। রিমির টপ শার্টের বোতাম ছিঁড়ে যাওয়ায় মায়ের কাছে এসেছিল লাগাতে, কিন্তু বারান্দায় এমন দৃশ্য দেখে প্রচণ্ড খুশি হলো রিমি। নিশিতাকে জড়িয়ে ধরে ভাইকে দেখতে লাগলো। অভিমান ভাঙার এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি না করলেই নয়, তাই রিমি দ্রুতই কয়েকটা ছবিটা তুলে মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে ফেলল। শ্রাবণের 23তম দিন। গতকাল রাতেও মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু সকালের আকাশটা একদম স্বচ্ছ নীল, কোথাও কোনো বিষণ্ণ কালো মেঘের ছায়া নেই। শুভ দিনের সূচনা যদি স্নিগ্ধ ফুলের দিন দিয়ে শুরু হয়, তাহলে বোধহয় বাকি জীবনটাও ঠিক এমনই সুন্দর হবে। যদিও ফিউচারে কি হবে সেটা কারোরই জানা নেই। শান্তি নিবাসের সামনে গাড়ি থামালো ড্রাইভার। কাঁপা কাঁপা অসুস্থ শরীর নিয়ে গাড়ি থেকে নামলো আফজাল, সঙ্গে পুরো পরিবার। আফজালেরকে নামতে দেখেই রোশন হাস্য উজ্জ্বল চেহারায় এগিয়ে আসলো, খুবই আন্তরিকতার সঙ্গে জড়িয়ে ধরল প্রাণ পাখি প্রিয় বন্ধুকে। সেই দিনের ঘটনার জন্য প্রথমেই মাথা চেয়ে নিল। আফজাল পুরনো দিনের কথা মনে করে আজকের দিনটা খারাপ করতে চায় না, তাই প্রথমেই বারণ করলো যেন আগের কথা মনে না পড়ে, সব ভুলে গিয়ে সুন্দর করে আরেকটা নতুন সম্পর্কে যেন এগিয়ে চলে। হাসলো রোশন, সম্মতি দিল আফজালের কথায়। রাজ গাড়ি থেকে নেমে আফজালের হাত ধরল, অপর পাশে রোশন। দুইজন খুবই সাবধানতার সঙ্গে আফজালকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। আফজালের পরিবারের লোকেদের আসার খবর কেবলই কিছুক্ষণ আগে পেয়েছে তারা। সকালে হঠাৎ আবরার এসে বলল আফজাল তার পরিবার নিয়ে আসবে, যা আয়োজন করার এখনই করে নিতে। এমন অদ্ভুত আলাপ শুনে প্রথম বিস্মিত হলেও খুশিতে আত্মহারা হয়ে আয়োজন করতে লাগলো নিশিতা, আয়েশা ও রোহানা। এই আলাপ কি আর বড়দের মধ্যে সীমাবদ্ধ থাকবে? কথায় কথায় টের পাওয়া গেল রিমি দিবাকে নিয়ে নুরার রুমে গোপন বৈঠক বসালো। হঠাৎ করে আরব ভাইয়ের হলোটা কি? কালকের আগের দিনেও নুরাকে কলেজ যেতে দেয়নি, অথচ আজ বিয়ের আলাপ করতেই রাজ স্যারের পরিবারের সবাইকে আমন্ত্রণ করলো। আশ্চর্য হয়ে আছে তারা। দুপুর গড়িয়ে বিকেল হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরিবারের বড়রা মিলে পাশাপাশি বসে কথায় মশগুল হলো। আবরারও তাদের পাশে বসা, খুব বেশি কথা না বললেও ফাঁকে ফাঁকে অল্প স্বল্প করে এটা ওটা বলে সবার কথার সম্মতি দিচ্ছে। তাকে সবার সঙ্গে বসে কথা বলতে দেখে
আশ্চর্য বাড়ির লোকেরা। হুট করে হলো কি এই ছেলের? এক হাতে শাড়ি, অপর হাতে কোমর রেখে রাগী চেহারায় দাঁড়িয়ে আছে আয়েশা। মায়ের এমন চেহারা দেখে ভয়ে কাচুমাচু হয়ে বিছানার উপরে বসে আছে নূরা। কিছুতেই নিচে নামবে না সে। আর চোখে আবারও মায়ের দিকে তাকালো, ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। আয়েশা অধৈর্য হয়ে হাত থেকে শাড়িটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই মেয়ে আমার কলিজাটা আস্ত রাখলো না, আমি গেলাম। চলে গেল আয়েশা। সে যেতেই নিশিতা চোখ পাকিয়ে তাকালো নূরার দিকে। কিছুটা শাসনের সুরে বলে উঠল, তুই শাড়ি পরবি নাকি থাপ্পড় লাগাবো গালে? নূরার অবস্থা এবার নাচেহাল। কাঁদো কাঁদো চেহারায় তাকিয়ে বলল, প্লিজ বড়মা, আমি শাড়ি পরবো না, আমার অনেক লজ্জা লাগছে। শব্দ করে বৃদ্ধপাত্মক হাসি দিল রিমি। তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠল, বড়দের সামনে বিয়ে করব বলে চেঁচানো নির্লজ্জ মেয়েটা আজকে শাড়ি পরতে লজ্জা পাচ্ছে। ভাবতে পারছিস দিবা? দিবাও সঙ্গ দিল নূরার। তাতে দাঁত কেলিয়ে বলল, লজ্জা শরম তো দুদিন আগেই খেয়ে ফেলেছিস, এখন আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি শাড়ি পর, সাজাবো আমরা। নূরা আবারও কাঁদো কাঁদো গলায় বলল, আমি শাড়ি পরবো না। নিশিতা নিজেও অধৈর্য হয়ে ধমক দিয়ে বলে উঠল। তাহলে কি পরবি? নূরা কিছুটা উল্লাসকর কণ্ঠে বলে উঠল, গত ঈদে যে লাল পাকিস্তানি শাড়িটা কিনেছিলাম, ওটা পরি। আধা ঘন্টা ধরে বোঝানোর পরেও যখন এই মেয়ে শাড়ি পরবে না বলছে, তখন আর চোরাচুরি করেও লাভ হবে না। তাই নিশিতা বাধ্য হয়ে সম্মতি দিল। রিমিও দিবার কাছে দায়িত্ব নিয়ে চলে গেল। রিমি দিবা দায়িত্ব সহকারে নূরাকে পরিয়ে সাজিয়ে দিতে লাগলো। সময় ঘনিয়ে আসলো। রোশানের কথা মতো নূরাকে নিয়ে নিচে নামলো নিশিতা ও রিমি। লাল রঙের সারারাতে সুন্দর লাগছে নূরাকে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সেদিকে তাকালো রাজ। নূরা ঘোমটা অবস্থায় দেখে মুগ্ধ হলো সে। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। সঙ্গে বাসার বড়রা উপস্থিত থাকায় মন ভরে বেশিক্ষণ দেখতে পারল না। চোখ ভিড়িয়ে মেঝেতে তাকালো। আলতোভাবে একটা মুচকি হাসি দিল রাজ। নূরাকে এনে পাশে বসানো হয়েছে। লজ্জায় নূরা পারে না মাটির নিচে চলে যেতে। আশ্চর্য, তার এত লজ্জা লাগছে কেন? রাজের মা নূরার পাশে বসে নূরার হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দিল। গলায় ও কানে নিজের পছন্দের জুয়েলারিগুলো পরিয়ে দিল। নূরার গালে এক হাত রেখে মন ভরে দোয়া করলো। অবশেষে একটা কাপল ডায়মন্ডের আংটির বক্স বের করলো। সেখান থেকে একটা আংটি নিয়ে রাজকে দিয়ে নূরাকে পরিয়ে দিতে লাগলো। রাজ আংটিটা নিয়ে নূরার বাম হাত ধরে অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অন্য আংটিটা নূরাকে দিলে নূরাও রাজের আঙ্গুলে পরিয়ে দিল। সবাই খুশিতে হাত দিল, একে অপরকে মিষ্টি খাইয়ে দিল। পেছন থেকে রিমি ও দিবা নূরাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালো। নূরা এখনো লজ্জায় লাল হয়ে আছে। চোখ তুলে একবারও রাজের দিকে তাকায়নি। আংটি পরানো শেষে নূরাকে উপরে যেতে বললে দিবা ও রিমি মিলে উপরে চলে গেল। এবারের পর্ব হচ্ছে বিয়ের সময়, দিন তারিখ ঠিক করার। আবরার ও সাবিত তার বোনের বিয়ে বড় করেই দিতে চেয়েছে, কিন্তু রাজ সেটা মানল না। সে ছোট করে পরিবারের লোকদের নিয়ে আয়োজন করতে চেয়েছে। সে এত বড় অনুষ্ঠানে নিজেকে কিছুতেই কমফোর্টেবল ফিল করবে না। বিয়েটা যেহেতু তার মাতামাতি, নিশ্চয়ই তাকে নিয়েই হবে। সবার সামনে তাকেই উপস্থিত থাকতে হবে। বিরাট অস্বস্তিকর ব্যাপার স্যাপার। আজ তো কিছুতেই বড় অনুষ্ঠানে রাজি না। রাজ কেমন প্রকৃতির ছেলে সেটা তার বাড়ির সবাই জানেন। তাই এক পর্যায়ে রাজের পরিবার মানল। নূরার পরিবারের সবাইকে বোঝালো রাজের অস্বস্তিকর কারণ। প্রথমে মানতে না চাইলেও অবশেষে মেনে নিতেই হলো সবার। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো শ্রাবণ মাসের শেষ দিন। অতঃপর সন্ধে নামার আগেই আলোচনার সমাপ্তি ঘটল। সবাই একে অপরের থেকে বিদায় নিয়ে বেরোলো বাড়ি থেকে। শান্তিনিবাসের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল ড্রাইভার। সবাই বিদায় নিয়ে ধীরে সুস্থে গাড়িতে উঠল। রাজ সামনের সিটে বসার জন্য গাড়ির দরজা খুলল। বসার আগে মাথা তুলে বাড়ির দোতলায় তাকালে আবরারকে সেখানে দেখতে পেল। বিনিময়ে কৃতজ্ঞতার সঙ্গে মুচকি একটা হাসি উপহার দিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চোখের আড়াল হতেই আবরার নিজেও মৃদু হাসি দিল একটা। মনে করলো গতকাল রাতের কথা। দিবাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে
বাড়ি থেকে বেরিয়ে আগ্রাবাদ থেকে দূরে ফাঁকা একটা জায়গায় গেছে আবরার। জায়গাটা বালুর স্তূপ দিয়ে চারপাশ ভরাট করে রাখা হয়েছে। দূরে একটা চায়ের দোকান দেখতে পেল আবরার। সেখানে বোধহয় ফুচকা ঝালমুড়ি বিক্রি করা হয়। আকাশ মেঘলা, বৃষ্টি আসবে আসবে অবস্থা। বাতাসের মাত্রা তুলনামূলকের চেয়ে একটু বেশি, তাই বোধহয় এত সুন্দর জায়গাটা জনমানব শূন্য হয়ে পড়েছে। অনেকটা সময় অপেক্ষা করার পর সেখানে উপস্থিত হলো রাজ। গাড়ি একপাশে থামিয়ে আবরারের পাশে এসে বসলো। দুইজন বালু হাতে উপরে থাকা ইটের উপর বসে আছে। নিশ্চুপ দুজন চুপচাপ বসে আকাশের মেঘেদের ডাক কর্ণপাত করছে। তুমি কি নুরাকে সত্যিই ভালোবাসো? হঠাৎ আবরারের প্রশ্ন শুনে আলতোভাবে হাসল রাজ। সে এমনভাবে প্রশ্নের জবাব হবার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েই এসেছে। জবাব দিল, কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। কিছুদিন আগে ফটিকছড়িতে থাকতে আমায় বলেছিলে দিবার কাছাকাছি আসতে, যা করার সব করবে। তাহলে এবার বলো, সন্দেহ থাকবে না কেন আমার? আবরারের কটমট গলার কথা শুনে স্থির হলো রাজ। চোখ তুলে সামনে তাকিয়ে বলল, তখন পরিস্থিতিটা ভিন্ন ছিল। দিবা যে তোমার স্ত্রী সেটা সময়ের সঙ্গে মেনে নিয়েছি। আমি কোনো ইমেচিওর বাচ্চা না যে কারোর জিনিস পছন্দ হয়ে কান্নাকাটি করে নিজের করে নিব। অল্প শব্দ তুলে হাসলো আবরার, প্রতিক্রিয়া দেখালো না। রাজ কিছুক্ষণ নীরব থেকে আবারও স্মৃতিচারণ করে বলতে লাগলো, আমি অনেক চুপচাপ স্বভাবের। কখনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কলেজ ফাঁকি দেওয়া, বড় বড় কোনো অকেশনে উপস্থিত থাকা, এসব আমার দ্বারা হতো না। আমি একা একা থাকতে পছন্দ করতাম। একদিন ফ্রেন্ডদের জোড়াজুড়িতে রায়জানের বৈশাখী মেলায় গেলাম। সেখানে শাড়ি পরা এক মেয়ের দেখা পেলাম। খোঁজখবর নিতে জানতে পারলাম মেয়েটা আমাদের এলাকায় থাকে। পাগলামি বেড়ে গেল। লুকিয়ে লুকিয়ে দেখতাম সব সময়। ভেবেছিলাম এইটা হয়তো আবেগ সময়ের সাথে চলে যাবে, কিন্তু দিন যত গেল সেই অনুভূতি দিন দিন গভীর হলো। গ্র্যাজুয়েট শেষে আব্বু ইউকে চলে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। বহু কষ্টে মেয়েটার কলেজের সহকারী শিক্ষক হয়ে নিয়োগ দিলাম। ক্লাস করানোর ফাঁকে ফাঁকে তাকে দেখতাম। সামনেই এসএসসি পরীক্ষা। ভেবেছিলাম পরীক্ষার শেষে পারিবারিকভাবে বিয়ে করব, মেয়েটাকে হালালভাবে আমাই করব। হঠাৎ আব্বুর কাছ থেকে যখন জানতে পেরেছিলাম সে আর আমার নেই, তখনই দুনিয়াটা সেখানেই থমকে গিয়েছিল আমার। মেনে নিতে কষ্ট হয়েছিল। কেঁদেছিলাম সেদিন, প্রচুর কেঁদেছিলাম। জীবনে খুব বেশি কিছু চাইনি আমি, শুধু তাকেই চেয়েছিলাম, লুকিয়ে ভালোবেসেছিলাম। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি যদি আগেই তাকে জানিয়ে দিতাম তাহলে এত কষ্ট আমাকে সহ্য করতে হতো না। এইটুকু বলে থামল রাজ। কথা আটকে আসছিল কণ্ঠস্বর, তবুও কষ্টে জর্জরিত হয়ে এতটুকু বলে করলো। এরই মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে। বৃষ্টির শীতল ফোঁটা ভিজিয়ে দিল দুজনকে। বৃষ্টির পানি মাথার চুল থেকে ঝরে চিবুক বেয়ে পড়ছে। ঠোঁটে ঠোঁট টিপে চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। কথায় আছে পুরুষ মানুষের কাঁদতে নেই, তাই হয়তো অসময়ে বৃষ্টিটা বোধহয় অসহায় রাজের সঙ্গ দিল। লাল হয়ে আসা চোখের পানিগুলো বৃষ্টির পানির সঙ্গে মুছে নিল, কিন্তু পাশে বসে থাকা আবরারের নজর এড়ালো না। রাজ ঠিক কতটা কষ্ট স্বীকার করে কথাগুলো বলছে সেটা অনুভব করতে পারছে আবরার। অদ্ভুত ব্যাপার হলো, অন্যান্য দিনের মতো আজ রাগ হচ্ছে না তার। হবেই বা কেন? এখানে রাজের কোনো দোষ নেই। ভালোবাসার ক্ষেত্রে প্রতিটি মানুষই স্বাধীন। প্রত্যেক মানুষই ভালোবাসার অধিকার আছে। রাজও না হয় দিবাকে ভালোবেসেছিল, কিন্তু পরিস্থিতি ও তকদিরের খাতিরে আজ দিবা তার স্ত্রী। মাথা তুলে উন্মুক্ত খোলা আকাশের দিকে তাকালো রাজ। কষ্টগুলো সব বৃষ্টির পানিতে মুছে দিয়ে বলতে লাগলো, চুপচাপ স্বভাবের ছেলেটা একাকিত্বের সময়ে পাশে ছিল নুরা, যে তাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে, ভুল সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে। কোনো এক সময় যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, আজ নুরার আগমনে তার কথা মাথায় আসে না। দিবাকে হারিয়ে আমার কোনো আফসোস নেই, তাকে হারিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মূল্যবান রতনটা পেলাম আমি।
আবরার তখন কিছু বলল না, বিনিময়ে শুধু মৃদু হাসি দিয়েছিল। অবাক হয়েছিল তখন রাজের কথাগুলো শুনে। ভুল ধারণাগুলো মুহূর্তেই উবে গেল। রাজের প্রতি কোনো সন্দেহ থাকলো না। তবুও আবারও বাড়িতে এসে সাবিতের সঙ্গে কথা বলল। ঘুম থেকে উঠে আবারও রোশান ও হোসেন সবার মতামত যখন পজিটিভ এসেছে তখন নিশিতাকে জানালো রাজের পরিবার আসবে। এবার তার বোন শান্তিতে থাকলেই হবে, আর কিচ্ছু চাই না তার। সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে, মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগে। চারপাশে পাখিদের ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে, সঙ্গে ঝিঝি পোকাদের কর্কশ ধ্বনি। তবুও আবরার বারান্দায় দাঁড়িয়ে থেকে পূর্বে ঘটিত কথাগুলো ভাবছে। গভীরভাবে চিন্তায় থাকার সময় হঠাৎ পেছন থেকে দিবা ঝাপটে এসে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় আবরার কিছু ভয় পেলেও প্রকাশ করল না। ঘাড় ঘুরিয়ে দিবার দিকে তাকিয়ে দেখল দিবা হাসি মুখে আবরার আলতোভাবে হেসে প্রশ্ন করল। এবার খুশি? দিবা আবরারকে জড়িয়ে ধরতেই আনন্দিত কণ্ঠে বলে উঠল, ভীষণ খুশি। প্রত্যুত্তরে আবরার মুচকি হাসল কেবল। শব্দ করে একটা নিঃশ্বাস ছুড়ে দিবাকেও জড়িয়ে ধরল। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই দিবার মন বিষণ্ণ হয়ে গেল। নোরার বিয়ে নিয়ে যতটা এক্সাইটেড হয়ে ঘুমিয়েছিল সবটাই নষ্ট হয়ে গেল আবরারের একটা কথাতে। কিছুদিন পরেই তো নোরার বিয়ে, তাহলে এখনই ঢাকা যাওয়ার কি দরকার? কিছুদিন পরে গেলেই তো পারে। এই নিয়ে মন খারাপ দিবার। পিছনে চুপচাপ এক ভঙ্গিতে বসে আছে, না কিছু বলছে না কিছু করছে। অনেকটা সময় দিবার মন খারাপ দেখে ক্ষান্ত হলো আবরার। কাপড় সব ব্যাগে রেখে দিবার পাশে এসে বসলো। পরম যত্ন সহকারে দিবার এক হাত ধরে আলতোভাবে শোধালো, দরকার নেই বলেই তো যাচ্ছি, প্রমিস বিয়ের আগেই চলে আসবো। দিবা মন খারাপ করেই প্রত্যুত্তর করলো, ভেবেছি একসাথে ম্যাচিং করে কাপল ড্রেস কিনবো। আপনি না থাকলে কিভাবে কিনবো? আপনাকে ছাড়া একা একা মজা করতে খারাপ লাগবে আমার। মৃদু শব্দ তুলে হাসলো আবরার। দিবাকে নিজের দিকে ফিরিয়ে কপালে আলতোভাবে চুমু দিল একটা। দিবার গালে আদরে এক হাত রেখে মসৃণ গলায় বলল, সবার সাথে থাকবে তাহলে মন খারাপ হবে না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। অনিচ্ছা থাকার পরেও সম্মতি দিল দিবা। আবরারকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো কিছুক্ষণ। ঘড়ির কাঁটা বোধ হয় খুব দ্রুতই চলে। এইটুকু সময়ের মাঝে আধা ঘন্টা কেটে গেল। সময় হয়ে যাওয়ায় দরজায় টোকা দিল অভ্র। বারবার ওঠার আগে দিবা ঠোঁটে প্রগাঢ় একটা চুমু দিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিল। বিনিময়ে দিবাও লাজুক হাসলো। অতপর আবরার ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সবার থেকে বিদায় নিয়ে অভ্রকে সঙ্গে করে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। সময় খুবই নগণ্য। দেখতে দেখতে পুরো এক সপ্তাহ কেটে গেল। বিয়েটা পারিবারিকভাবে হবে, তবুও যেন আয়োজনের কোনো কমতি নেই। গায়ের হলুদের আগেই আত্মীয় স্বজনদের মধ্যে দেশে যারা আছে বা যাদের আসা সম্ভব মনে হয়েছে তারাই এসেছে। খুব বেশি মানুষদের ভিড় নেই বাড়িতে, তবুও যেন হৈহুল্লোড় পড়েছে শান্তি নিবাসে। নোরার খালাবুনি নিজ হাতে কাঁচা হলুদ বেটে তৈরি করলো। কাজিনরা মিলে নোরাকে হলুদের শাড়ি পরালো, সঙ্গে কাঁচা ফুলের জুয়েলারি। হলুদ শাড়িতে ঠোঁটে লাল লিপস্টিক ও চোখে গাঢ় কাজল দেওয়ায় অপ্সরীর মতো লাগছে নোরাকে। অন্যরাও শাড়ি পরে তৈরি হয়ে নিল। আরিয়ান সাবিত সাদা কাপড়ের মাঝে হলুদ রঙের সুতার কাজ করা পাঞ্জাবি পরল। সবাই ব্যস্ত। রাজের পরিবার থেকে রাজীব, রাইমা ও রাইমার এক ননদ এসেছে হলুদের তথ্য নিয়ে। সবাই খুশি হলেও নোরার মন বিষণ্ণ। কারণ একটাই, আবরার এখনো আসেনি। হলুদ লাগানোর আগেও আবরারকে কল দিয়েছিল নোরা, কিন্তু আবরার জানালো রাস্তায় আছে, আসতে দেরি হবে। এত সুন্দর একটা মুহূর্তে বড় ভাইয়ের অনুপস্থিতি নোরার মন খারাপের কারণ। কিন্তু কাজিনরা থাকতে কি আর মন খারাপ থাকবে? শুরু হলো হলুদ লাগানোর পর্ব। ড্রয়িং রুমের বড় সোফার মাঝেই নোরা বসেছে। এক এক করে পরিবারের বড়রা আগে হলুদ ছোঁয়ালো। এক পর্যায়ে নোরাকে হলুদ লাগানোর সময় রাইমা বলল, তুই আমার চা হবি কখনোই কল্পনা করি নাই। অপর পাশ থেকে আরিয়ান কিছুটা নিরাশ হয়ে বলে উঠল, ছোট হয়েও বিয়ের পিড়িতে বসে গেলি, অথচ আমরা এখনো গার্লফ্রেন্ডই খুঁজে পেলাম না। কি বিলাই মরা ভাগ্য দেখছস।
হু হা করে হেসে উঠল সবাই। লজ্জায় মাথা নত করে ফেলল নোরা। লাল হয়ে এলো তার গাল। চোখ তুলে কারোর দিকে তাকানোর মতো স্বস্তি খুঁজে পেল না। ঘড়ির কাঁটা প্রায় 2টার ঘরে। চারপাশ নিঝুম নিস্তব্ধ। বাড়ির প্রতিটি সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন। সন্ধ্যায় গায়ে হলুদের পরপরই হাতে মেহেদি দেওয়া শেষ। সবাই মিলে মধ্যরাত পর্যন্ত আড্ডা দেবার পরে যার যার কাঙ্ক্ষিত স্থানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মাত্র বাড়ি ফিরেছে আবরার। যেহেতু সবাই ঘুমিয়ে আছে তাই ডাক দেয়নি কাউকে। দীর্ঘ পথ জার্নি শেষে শরীর বড্ড ক্লান্ত। অভ্রকে রুমে যেতে বলে নিজেও অলস শরীর টেনে রুমে আসলো। ঘুমে চোখ দুটো টলমল করছে। দরজা লাগিয়ে পিছু ফিরে দিবার ঘুমন্ত মুখখানি দেখে মুহূর্তেই ক্লান্তিহীন হয়ে উঠল আবরার। ওয়াশরুম থেকে দ্রুত কাপড় বদলে ফ্রেশ হয়ে আসলো। বিছানার কাছে এসে দিবার গায়ে কাঁথাটা ভালোভাবে টেনে দিয়ে নিচেও পাশে শুয়ে পড়ল আবরার। এক দৃষ্টিতে তাকালো তার অর্ধাঙ্গিনীর দিকে। দিবার মুখের উপরে এলোমেলো ভাবে পড়ে থাকা চুলগুলো ধীরে ধীরে কানের পিছনে গুজে দিল। সাবধানতার সঙ্গে চুল সরালেও সুরসুরি লাগলো দিবার। ঘুমন্ত চোখে পিটপিট করে তাকালেও সামনে আবরারকে দেখে সচকিত হয়ে উঠল মস্তিষ্ক। খুশি ছাপটে জড়িয়ে ধরল। হেসে উঠল আবরার। দিবা খুশি মনে জড়িয়ে ধরে ঘুম চড়ানো কণ্ঠে বলে উঠল, কখন আসলেন? একটু আগে ঘুম ভাঙিয়ে দিয়েছি। আপনাকে অনেক মিস করেছি আমি। চোখ বন্ধ করে কপালে ছোট্ট একটা চুমু খেলো। চোখ বন্ধ করে বলল, আমিও ঘুমিয়ে পড়ো এবার। প্রত্যুত্তর করল না দিবা। আবরারকে জড়িয়ে ধরে খুশি মনে শান্তিতে একটা ঘুম দিল। আবরার দিবার মাথায় ধীরে সুস্থে হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে ভাবছে দিবার পরীক্ষার পর তাদের দুজনের বিয়ের ব্যাপারটা অফিসিয়ালি জানিয়ে দিবে আবরার। আবারও নতুন করে খুব বড় আয়োজন করে সম্পূর্ণ সব নিয়ম মেনে দিবাকে তার স্ত্রীর অধিকার দিবে। মিডিয়ায় জানাবে আবরার জুহারের ম্যারিড। তারও একটা মিষ্টি কিউট বউ আছে। শ্রাবণের শেষ দিন। সূর্যের তির্যক আলোকরশ্মি গুচ্ছ এখন কোমলায়ন। স্নিগ্ধ বিকেলের হাওয়া। আকাশটা স্বচ্ছ। থেমে থেমে সাদা মেঘ ভাসছে। চারপাশ একদম কোলাহল মুক্ত হলেও বাড়ির ভিতরে পরিবেশ আনন্দময়। দুপুরের শেষ ভাগ বরযাত্রী এসেছে। বরযাত্রী হিসেবে আফজাল রাজের দুটো কাজিন রাজীব আর ডাইমা। আন্তরিকতার সঙ্গে তাদের খাওয়া দাওয়া সম্পন্ন করল সবাই। অতঃপর কাজীকে নিয়ে পরিবারের সবাই একসঙ্গে বসলো। কাগজপত্র রেডি করে কাজী পাত্রী ডাকতে বললে আরিয়ান গেল উপরে। যথারীতি লাল বেনারসি পরে মাথায় ঘোমটা নিচে নামল নোরা। তাদের আগমনে সবাই মাশাআল্লাহ বলে সুর তুলল। সবার দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকাতেই থমকে গেল রাজ। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে তার। হৃদযন্ত্র খুব দ্রুতই চলা শুরু করেছে। এই প্রথম নোরাকে বধূ রূপে দেখেছে। নোরা আজ বউ সেজেছে তার জন্য। কিছুক্ষণ পরেই নোরা তার অর্ধাঙ্গিনী হবে। জীবন সঙ্গিনী হিসেবে যুক্ত হবে তার জীবনে। ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে রাজের মনে। আনমনেই মৃদু হাসল রাজ। অজান্তেই উচ্চারণ করে ফেলল, মাশাআল্লাহ। নোরাকে রাজের পাশে বসানোর পরে কাজী সাহেব তার নিয়ম অনুসারে বিয়ে পড়ানো শুরু করলো। রাজকে কবুল বলতে বলে নোরাকে বলা হলো। রাজ সাথে সাথে কবুল বললেও নোরা একটু সময় নিল। এই সময়টাই প্রতিটা মেয়ের বুকের ভিতর অদ্ভুতভাবে তোলপাড় চলে। না চাইতেও অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। পাশ থেকে নিশিতা আর রাইমা তাকে সান্ত্বনা দিল। অতঃপর নোরাও কবুল বলে স্বীকার করে নিল রাজকে। সবাই আলহামদুলিল্লাহ বলে হাত তুলে মোনাজাত করে নিল। নবদম্পতির জন্য কাঙ্ক্ষিত দোয়া পড়ে নিল। রেজিস্ট্রেশন পেপারে সাইন করে নিল দুজন। সন্ধ্যা নেমে এলো। চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। সূর্য আকাশে নেই। চাঁদের 1/3 দেখা যাচ্ছে আকাশে। চারপাশে তারারা মিটিমিটি আলো নিয়ে খেলা করছে আকাশ জুড়ে। ঝিঝি পোকাদের কর্কশ ডাক চারপাশ মাতিয়ে রেখেছে। কাঙ্ক্ষিত সময় এলো বাবার বাড়ি থেকে বিদায় হবার। কান্নায় ভেঙে পড়ল নোরা। একবার মাকে জড়িয়ে ধরছে তো আরেকবার বড় মা মানে চাচিকে, আরেকবার দিবার মাকে জড়িয়ে ধরে। কান্না কিছুতেই থামছে না নোরার। এক পর্যায়ে আরিয়ান পরিস্থিতি সামলাতে চেঁচিয়ে বলেই উঠল, ভাই তুই বিদায় হলে আমি একটু ঘুমাবো, একটু তাড়াতাড়ি কর না। কান্নার মাঝেও বিরক্তিকর চোখে মুখে তাকালো নোরা। কান্নায় ভাঙা গলায় রাগ দেখিয়ে বলে উঠল,
আমি চলে যাচ্ছি আর তুমি খুশি হচ্ছ? মায়া লাগছে না? কেমন ভাই তুমি? আরিয়ান কিছুটা বিদ্রুপাত্মক কণ্ঠে বলল। কিসের মায়া? এমন ভাবতেছিস যেন পৃথিবী ছেড়ে মঙ্গলে যাচ্ছিস। আরে পাগল, বাড়ি থেকে বের হয়ে 2 পা হাঁটলেই তো তোর জামাইয়ের বাড়ি। এইটুকু রাস্তার লাগিয়ে এমনি কান্তাছোস কেন? 2 পা হাঁটলেই জামাইয়ের বাড়ি, কথাটা শুনে সবাই গভীর কষ্টের ভিতরেও হেসে উঠল। সবার হাসিতে নোরাও না পারতে সঙ্গে হাসল। অতপর সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল নতুন জীবনের উদ্দেশ্যে। সবাই বাড়ির ভিতরে চলে গেলে দিবার আবরারের বাহু জড়িয়ে ধরে বলল, আপনি খুশি? মৃদু হাসল আবরার। দিবার গালের চুলগুলো কানের পিছনে গুজে বলল, খুশি হব না কেন? নোরা হাসি খুশি থাকলে আমিও খুশি। প্রত্যুত্তর করল না দিবা। মুচকি একটা উপহার দিয়ে আবরারের বাহু ধরেই বাড়ির ভিতরে ঢুকল। বাগানের কাছে আসতেই আবরার ঝোপঝাড় থেকে কিছু নড়ার শব্দ পেল। ভ্রু জোড়া কুঁচকে তাকালো সেই দিকে। দিবাকে ইশারায় দাঁড়াতে বলে শব্দহীন পায়ে সেই দিকে এগিয়ে গেল। বাগান বিলাসের পিছনে গিয়ে দাঁড়াতেই ভয়ে চেঁচিয়ে উঠল রিমি। অপ্রত্যাশিতভাবে আবরারকে হঠাৎ দেখে ভড়কে গেছে রিমি ও অভ্র। যতটা না তারা ভড়কে গেছে তার থেকে দ্বিগুণ বিস্মিত হয়ে আবরার দুজনকে এখানে দেখে। সন্দেহ আরও বেশি গাঢ় হলো দুজনের হাত ধরা দেখে। রিমির সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ পাচ্ছিল না অভ্র, তাই হাত ধরে এখানে এনেছিল রিমির রাগ ভাঙানোর জন্য। কিন্তু রাগ তো ভাঙাতে পারল, উল্টে আরও অঘটন ঘটে গেল। চেঁচানোর আওয়াজে দিবাও সেখানে উপস্থিত হলো। রিমিও অভ্রকে এমন বিব্রত অবস্থায় দেখে তার ভীষণ হাসি পেল। রিমি ভয়ে শুকনো ঢোক গিলল একটা। কটমট চোখে অভ্রের দিকে তাকালো একবার। আবরার প্রথমের মতোই অবাক হয়ে প্রশ্ন করল, তোরা এখানে কি করছিস? রিমি অপ্রস্তুত হয়ে হাসল কোনো মতে, ইতস্তত করে জবাব দিল, এমনি অদ্রকে জিজ্ঞেস কর। বলে এক মুহূর্তও দাঁড়ালো না রিমি। এক দৌড়ে দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। রিমি যেতেই আবরার অভ্রের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। অভ্র বোকা বোকা একটা হাসি দিয়ে বলল, দিবাকে জিজ্ঞাসা করেন। সেও কোনো রকমে এখান থেকে পালালো। আবরার এবার বোকা বনে গেল। ব্যাপারটা তার হজম করতে কষ্ট হচ্ছে। দিবার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, হচ্ছেটা কি ভাই? হাসল দিবা। আবরারের হাত ধরে বাড়ির ভিতরে যেতে যেতে অভ্র ও রিমির সম্পর্কের কথা জানালো। আবরার এবার আরো বিস্মিত। চোখ দুটো তার কোটর বেরিয়ে আসার উপক্রম। বিস্মিত হতে হতে পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে বোধহয়। উচ্চস্বরে হাসল দিবা। মেনে নিবে কিনা জানতে চাইলে আবরার কিছু বলল না। দিবা তার নীরবতাকে সম্মতি হিসেবেই ধরে নিল। ঘড়ির কাঁটা প্রায় রাত 12টা ছুঁই ছুঁই। নোরা বিছানায় একা একা বসে আছে। পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো একবার। খুব সুন্দরভাবে গোছানো হয়েছে। বিছানাটা যেন আজ ফুলের রাজ্য হয়ে উঠেছে। শুধুই কি তার আর রাজের জন্য সাজানো? সত্যিই কি সে রাজের স্ত্রী আজ? ভাবতেই শান্তি শান্তি অনুভব হলো তার। তখনই দরজা খোলার শব্দ কানে আসলো। বুকটা ধুক করে উঠল নোরার। ভয়ে শুকনো ঢোক গিলল একটা। নিজেকে গুটিয়ে নিয়ে জড়সড় হয়ে বসলো। রাজ দরজা লাগিয়ে নোরার পাশে বসলো। হাতের ঘড়ি খুলতে খুলতে জানতে চাইল, কোনো সমস্যা হচ্ছে? নোরা মাথা নাড়িয়ে না বলল। রাজ তাকালো নোরার দিকে, গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। তাকে এভাবে তাকাতে দেখে অস্বস্তিতে পড়ে গেল নোরা। রাজ মন ভরে দেখল কিছুক্ষণ, অতঃপর আমোদিত একটা হাসি দিয়ে মৃদু গলায় শুধালো, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে নোরা। নোরা লজ্জা লাগলো ভীষণ, গাল দুটো লাল হয়ে এলো। রাজ পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। বিনা অনুমতিতে নোরার হাত ধরে বক্স থেকে একটা রিং বের করে পরিয়ে দিল। ডান হাতে একটা সুন্দর স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিল। নোরা মুচকি হাসি দিয়ে ব্রেসলেটটা দেখলো ভালোভাবে। পছন্দ হয়েছে? ভীষণ। সকালে নতুন শাড়ির সাথে ওই জুয়েলারিগুলো পরবে। নোরা মাথা নাড়িয়ে ঠিক আছে বলল। রাজ নোরার এক হাত নিচের কাছে টেনে ধরল। লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলে উঠল, আমার সম্পর্কে তুমি সব জানো, তাই নতুন করে আর কিছু বলছি না। আমার খারাপ সময়ে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আমার সাথে থাকার জন্য
আমার জীবনে আসার জন্য, সব কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নুরা। আমার অতীত নিয়ে মনে কখনো কষ্ট সঙ্গে রাখবে না। আমাদের পরিচয় অল্প সময়ের মধ্যে হলেও আমি মন থেকে তোমাকে ভালোবেসেছি। অতীত ভুলে সেই দিন এয়ারপোর্ট থেকে তোমার কাছে এসেছি। আমার এই ক্ষুদ্র জীবনটা তোমার সাথে কাটাতে চাই, তোমাকে সারা জীবন পাশে চাই। প্রথমবার নিজেকে সামলে নিলেও তোমাকে হারানোর দ্বিতীয়বার সামলাতে পারবো না। নুরা অপর হাত রাজের হাতের উপরে রাখলো, আলতো হেসে শুধালো, আমি হাত ধরেছি সারার জন্য নয়, একবার যখন ধরেছি তখন মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবো। সন্তুষ্ট হলো রাজ। বিষণ্ণ বদন মনটা নিমেষেই ভালো হয়ে গেল। এগিয়ে এসে নোরার কপালে আলতোভাবে চুমু খেলো একটা। কিছুক্ষণ বসে বিভিন্ন ব্যাপারে কথা বলে নিজেদের ভিতরের ভয়, জড়তা, সংশয় কাটাতে চাইল। নোরা কিছুটা এক্সাইটেড হয়ে বলল, আজ আরব ভাইয়ের একটা গান রিলিজ হবার কথা, শুনেছেন? রাজ ঘাড় নাড়িয়ে নাড়িয়ে না বুঝালো। নোরা মোবাইল বের করে গানটা লাগালো। সুন্দর মিউজিক বাজিয়ে গানটা বাজতে লাগলো। পাশাপাশি শুয়ে দুইজনে গানটা উপভোগ করতে লাগলো। প্রথম রজনী হিসেবে মুহূর্তটাকে আরেকটু মধুর করে নিল দুজন। আকাশের চাঁদটা আলো দিয়ে পূর্ণতায় হাসি দিল। হে সোনা, ভাসি প্রেমের সাগরে মোহনায়, কতটা দূর নেই জানা। প্রেম সে তো বাধা মানে না, মানে না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসব ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আকাশের সীমানায় গধূলির সাজ তোমাকে বলে দিয়ে যায় ঠিকানায়। ও ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, অসীম আকুলতা, এই তো ভালোবাসা। ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, এই তো ভালোবাসা। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসব ভালো, ভীষণ আদর দেব তোমাকে।